ধন্যবাদ সবাইকে। আজকে আমরা তাপগতিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট সম্পর্কে দেখব। মূলত আমরা এখানে কার্নোট চক্র সম্পর্কে জানব। তো কার্নোট চক্রের ক্ষেত্রে আমরা এমনভাবে আমাদের আজকের ক্লাসটা সাজিয়েছি যেখানে আমরা একাধিক বিষয়কে আমরা একত্রিত করে আমরা বিষয়টাকে আমাদের জন্য সহজ হয়ে যায়। তা আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। আমরা যদি উদ্দীপকটা দেখি যে এখানে একটি গ্যাস রাখা হয়েছে 2 মোল অক্সিজেন গ্যাস। তো এখানে আছে প্রথম প্রক্রিয়াটা আছে এবি, যেটা সমষ্ণ প্রসারণ, বি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, সিডি হচ্ছে সমষ্ণ সংকোচন এবং ডি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তো আমরা ধাপে ধাপে বিভিন্ন কোশ্চেন সলভ করার সময় আমরা বেসিক সম্পর্কে অবগত হব। তা আমরা যদি প্রথমে কোশ্চেনটা দেখি যে এই বিন্দুতে যে গ্যাস, এই বিন্দুতে ওই যে 2 মোল গ্যাস, তার আয়তনটা আসলে কত। তো যদি আমরা দেখি যে 2 মোল অক্সিজেন গ্যাস, তো এর আয়তনের জন্য আমরা যদি আদর্শ গ্যাসের ফর্মুলাটা লিখি যে পিভি ইকুয়াল টু হচ্ছে এনআরটি। তো আমরা জানি এখানে আমার এটা কিন্তু অ্যাটমসফিয়ার এবং লিটারে দেওয়া। এখন যদি আমি এখানে পির মান হচ্ছে 12 বসাই বা 12 এটিএম, আর ভি হচ্ছে আমি জানি না, সো আমি এখান থেকে এন হচ্ছে আবার 2 মোল গ্যাস, আর হচ্ছে 0.082 এবং টির মান হচ্ছে আমি এখানে যেহেতু আমার 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে লিখতে পারি 20 প্লাস 273। তো আমরা যদি এটা সলভ করি, অর্থাৎ আমরা এখান থেকে ভির মান বের করতে চাই, ভির মান আমরা যদি ক্যালকুলেটর দিয়ে দেখি তাহলে আমাদের আসবে, ভির মান আসবে আমাদের 4.006, অর্থাৎ আমরা এটাকে 4 বলতে পারি, অর্থাৎ এটাকে আমরা 4 লিটার বলতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে ভির মান আমাদের 4 লিটার। তো আমরা এটাকে এমন ভাবে করতে পারতাম যে পিটা ছিল আমাদের এটিএম, পিটা আমরা জানি 1 এটিএম সমান হচ্ছে আমার 101/325 প্যাসকেল, প্যাসকেল নিউটন পার মিটার স্কয়ার। তো আমরা যদি প্যাসকেলে রাখি বা নিউটন পার মিটার স্কয়ার, যদি আমি চাপটাকে কনভার্ট করি এটিএম থেকে, এবং আমার ভলিউমটা হচ্ছে 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব, আমি যদি এতে কনভার্ট করতাম, তো পার্টিকুলারলি আমার সেখানে কিন্তু আর এর মান ধরা লাগতো হচ্ছে আর 8.31 আমার লাগতো আর কি। তো আমরা মূলত এখানে সরাসরি আমরা যেহেতু লিটার অ্যাটমসফিয়ার ইউজ করেছি, তো আমরা এখানে 0.082/083 দিতে পারি। তো এখান থেকে আমরা এই বিন্দুতে আমাদের গ্যাসের আয়তনটা আমরা বের করে ফেললাম। সেম ভাবে যদি আমি বি বিন্দুতে, এখানে আমার সেকেন্ড কোশ্চেনটা এমন হতে পারে যে বি বিন্দুতে আমার চাপ কত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বি বিন্দুতে আমার গ্যাসটার চাপ কত। আমি যদি দ্বিতীয় কোশ্চেনটা দেখি, এখানে আমি এটা একটু মুছলাম, তোমরা সবাই এটা তুলে নিও। বি বিন্দুতে চাপটা হচ্ছে আমার এখানে, আমাকে এখানে কিন্তু আমি বলেছিলাম যে ধাপে ধাপে কিছু বেসিক আমি আলোচনা করব। তো আমরা জানি সমষ্ণ প্রক্রিয়া কি। সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে যেখানে টেম্পারেচার কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তো কনস্ট্যান্ট থাকা বলতে কি বোঝাচ্ছে, যে টেম্পারেচার চেঞ্জ হবে না, অর্থাৎ এ বিন্দুতেও যে টেম্পারেচার, বি বিন্দুতেও আমার একই টেম্পারেচার। তো সেখানে আমার কি হচ্ছে, আমাদের যখন সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে তখন কিন্তু আমার বয়েলের সূত্র কাজে লাগবে। এখন বয়েল বলেছেন পি ব্যস্তনৈতিক 1/v, যেখানে টি হচ্ছে কনস্ট্যান্ট। তো এখানে আমরা কি বলতে পারি যে পি চাপ আয়তনে ব্যস্তনৈতিক কোনো গ্যাস স্থির তাপমাত্রায়। তাহলে আমরা যদি এখান থেকে দেখি P1V1 ইকুয়াল টু কত, P2V2 সূত্র অনুযায়ী আমরা দেখেছি যে পি চাপের ব্যস্তানুপাতিক, চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, এই জন্য হচ্ছে আমরা পি ব্যস্তানুপাতিক 1/v দিয়েছি। সেখান থেকে আমাদের ফর্মুলা এটা। আমরা যদি দেখার চেষ্টা করি যে এই বিন্দুতে চাপের মান হচ্ছে 12 এবং আমার ভির মানটা হচ্ছে আমি অলরেডি এখানে পেয়েছি 4 লিটার, এটা অ্যাপ্রক্সিমেটলি লিখেছি 4.006 আসতো। এখান থেকে পিটুর মান আমার আসতেছে কিন্তু কত, পিটু আমরা যদি ছবি দেখি আমরা কিন্তু জানি না, এটা আমাদেরকে বের করতে হবে। এবং ভিটু আমার এখানে কত আসতেছে, বি বিন্দুতে আয়তন আমরা যদি গ্রাফ দেখি, এটা কিন্তু 8। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দুই পাশে আয়তন কিন্তু লিটারে আছে, এই জন্য আমি কিন্তু আর আমার কনভার্ট করার দরকার হচ্ছে না। সেখান থেকে আমার পিটুর মান এখানে কত আসছে, 6 এটিএম। তাহলে আমরা এখান থেকে কিন্তু দ্বিতীয় একটা প্রশ্ন সলভ করতে পারলাম, যে এখানে আমার চাপের মানটা, বি বিন্দুতে চাপের মানটা কত আমি কিন্তু বের করতে পারতেছি। ঠিক আছে, এখন আসি আমার তৃতীয় প্রশ্নটা। আমাদের তৃতীয় প্রশ্নটা যদি আমরা দেখি, যে খুবই এখানে আমরা যদি একটু এটাকে আরেকভাবে চিন্তা করি, যে এবি প্রক্রিয়াটা কি প্রক্রিয়া ছিল, এটা ছিল সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়া যদি হয়, তো তাহলে আমি এইভাবে করব, তখন আমার এই ফর্মুলা। যদি সমষ্ণ না হয়ে, এটা একটা এক্সট্রা কোশ্চেন, যদি সমষ্ণ না হয়ে যদি তো এটা সম চাপ হতো, সমচাপ হতো, তাহলে কিভাবে করতাম। সমচাপ মানে কি, আমার চাপ কিন্তু কি কনস্ট্যান্ট,
তো চাপ যদি কনস্ট্যান্ট হয় অর্থাৎ স্থির চাপে আমরা জানি v1/t1 = v2/t2। চাপ পূর্বে আমরা দেখেছি যে এই খ নম্বরে আমার প্রক্রিয়াটা কি সমষ্ণ প্রক্রিয়া, কিন্তু এখন আমি এই প্রক্রিয়াটা সমচাপ প্রক্রিয়া বলতেছি, অর্থাৎ এবি যে প্রক্রিয়াটা এটা সমচাপ ধরেছি। সমচাপ ধরলে পি কনস্ট্যান্ট হলে আমরা জানি ফর্মুলা হচ্ছে চার্লসের ফর্মুলা v1/t1 = v2/t2। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে v1 এর মান কত আসছে, এখানে v1 টা আমার কত আসছে, v1 আমার আসছিল 4.4 বা 4.00 ই ধরছি, আর t1 টা কত 20 ডিগ্রি, তাহলে কত 20 + 273। আর এখানে আমার v2 কত আমি যদি দেখি v2 কত এখানে 8, তাহলে এখান থেকে আমি t2 বের করতে পারবো। তো আমরা যদি ক্যালকুলেটরে t2 এর মানটা বের করি তাহলে সেটা আসবে হচ্ছে 313 কেলভিন আসছে, 313 সেলসিয়াস এবং 586 কেলভিন। তো সেখান থেকে আমরা মূলত এখানে t2 এর মান হচ্ছে 586 আমরা ক্যালকুলেশন করে পেয়েছি। এখন আমরা যদি এই প্রক্রিয়াটা যেটা আমরা সমচাপ প্রক্রিয়া সেটা যদি আমাদের সমষ্ণ প্রক্রিয়া হয়, সমষ্ণ প্রক্রিয়া অলরেডি আমরা দেখেছি যে সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমার এখানে p1 v1 p2 v2 সেম বিষয়টা আমার যদি সমচাপ প্রক্রিয়া হয় v1/t1 = v2/t2, কারণ সেখানে চাপ কনস্ট্যান্ট এবং সেখানে হচ্ছে আমার চার্লসের ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। সমায়তন প্রক্রিয়া হয় অর্থাৎ যেখানে আমার আয়তনটা কি কনস্ট্যান্ট, তখন আমার কিন্তু এখানে চার্লসের ফর্মুলাটা এখন আর অ্যাপ্লাই হবে না, তখন কিন্তু আমরা গেলুসাকের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তখন হচ্ছে p1/t1 = p2/t2। তো এখানে p1 এখানে আমার যদি এবি ধাপের প্রসেসের জন্য আমি যদি চিন্তা করি, আমি কিন্তু আবার বলছি যে এবিটা কিন্তু সমষ্ণ প্রক্রিয়া এই চিত্র অনুযায়ী, কিন্তু আমি এটাকে চিন্তা করলাম যে যদি সমায়তন হয় তাহলে আমার এখানে তাপমাত্রাটা কত হবে। যদি সমায়তন হয় আমার তাপমাত্রা অর্থাৎ টি বি কত হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন, টিবির মানটা কত হবে। এখানেও কিন্তু কোশ্চেন ছিল আমার এখানে টিবিটা কত হবে, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় টিএ এবং টিবির মান সমান, কিন্তু যদি প্রক্রিয়াটা সমচাপ হয় তাহলে টিবি কত। এখন দেখতেছি সম আয়তন হলে টিবি কত হবে। এখানে p1 কত, এখানে আমার p1 কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি 12 এবং টিটা হচ্ছে তোমার 293 যেহেতু 20 ডিগ্রি, এবং p2 টা কিন্তু আমি 6 পেলাম, এবং এখান থেকে আমি t2 টা বের করব 40.5। তো এখান থেকে আমার t2 এর মান আসছে 146.5। আসলে আমরা দুইটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু ইনিশিয়ালি এ পয়েন্টে যে তাপমাত্রা বি পয়েন্টে একই তাপমাত্রা, কিন্তু যদি এখানে আমরা যদি সেই প্রক্রিয়াটাকে সমচাপ ধরি তখন আমরা চার্লসের ফর্মুলা ইউজ করে এ বিন্দুতে টেম্পারেচার টি এর মান জানার পরে আমি কিন্তু বি বিন্দুতে টেম্পারেচারটা পাচ্ছি আমার চার্লসের ফর্মুলা ইউজ করে। যদি প্রক্রিয়াটা সমচাপ হয় তখন আমার চার্লসের ফর্মুলাটা কাজে দিবে, আর যখন এই একই প্রক্রিয়া বিটা যদি সমায়তন হয় তখন আমার যদি কোশ্চেন আসে এই এবি প্রক্রিয়ার সমায়তন হলে আমার বি বিন্দুতে টেম্পারেচার অর্থাৎ টিবির মান কত হবে, আমি কিন্তু আমার গেলুসাকের যে ফর্মুলা p1/t1 p2/t2 দিয়ে ফাইনালি টেম্পারেচারটা বের করতে পারবো। উল্লেখ্য বিষয় এখানে কিন্তু সম আয়তনে কিন্তু আমার তাপমাত্রাটা কমে গিয়েছে, বাট যখন বিষয়টা কি ছিল সমচাপ তখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু বেড়ে গিয়েছে। আর যখন সমষ্ণ তোমার কিন্তু তাপমাত্রা কি এ এবং বি বিন্দু থেকে সেম আছে। ঠিক আছে, আমরা এখন পরের কোশ্চেনটা যদি যাই, তো এখন আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা দেখব। এখন হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া অর্থাৎ এবি তে প্রক্রিয়ায় কৃত কাজটা কত হবে। একটা বস্তু যখন 2 মোল অক্সিজেন সমষ্ণ প্রক্রিয়ায় এখন আমরা কৃত কাজ দেখব, অর্থাৎ এবি ধাপে এ থেকে বি তে যখন আসছে এটা সমষ্ণ প্রসারণ, এখানে 2 মোল অক্সিজেন গ্যাস আছে, আমাকে কৃত কাজটা বের করতে হবে। তো কৃত কাজ বের করার জন্য আমার ফর্মুলা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া W = nRT ln V2/V1। এখন n যেহেতু 2 মোল আর এর মান 8.31 গুণ t হচ্ছে আমার 20 তাহলে কত 20 + 273 আর হচ্ছে ln v, এখানে v2 কত আমার v2 হচ্ছে 8 আর v1 ইনিশিয়ালি কত ছিল 4.0, তো আমরা 4 ই লিখছি 4। আমরা যদি এটা ক্যালকুলেশন করি
75.39 জুল এটা হচ্ছে। অবশ্যই মনে রাখতে হবে যে এখানে যখন আমি কাজ শক্তি বের করব তখন কিন্তু সবসময় আমার আর এর মান 8.31 হবে। তো আমি যদি দেখি সমষ্টি প্রক্রিয়া কৃতকাজ এভাবে আমি পাবো। আচ্ছা, তাহলে আমরা সমষ্টি প্রক্রিয়ার মধ্যে কৃতকাজটা পেয়ে গেলাম। এখন যদি আমরা চিন্তা করি যে আমার এইখানে এই যে বি থেকে সি তে আসছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু আমরা জানি কিউ এর মানটা 0, অর্থাৎ কোনো তাপে আদান প্রদান হবে না। কিন্তু এইখানে যে টেম্পারেচার ছিল টি, এইখানেও সে একই টেম্পারেচার থাকবে উভয় সমষ্ণ প্রক্রিয়ায়। কিন্তু এখান থেকে যখন সমষ্ণর এই বি পয়েন্ট থেকে যখন সি তে অর্থাৎ এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া আসবে আমার কিন্তু টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমার এখান থেকে যখন এটা যদি আমি T1 ধরি, এটা আমার তখন কত হয়ে যাবে T2। অর্থাৎ এইখানে টোটাল এবি সেকশনে T1, এখানেও T1, অর্থাৎ পুরো সেকশনটা একটা T1 টেম্পারেচারে আছে এবি। যখন এবি থেকে এখান থেকে বিসি তে আসছে, বি থেকে সি তে, তখন টেম্পারেচার T1 থেকে T2 তে হয়ে যাবে। তখন আমার তাহলে প্রশ্ন হচ্ছে যে আমার T2 এর মানটা কত। তাহলে আমরা যেটা বের করব যে T2, অর্থাৎ আমাদের এটা বলা যায় যে সি পয়েন্ট, সি বিন্দুতে আমার টি এর মান কত। সি বিন্দুতে যদি আমরা বলি, আমাদের যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আমাদের কিন্তু এই ফর্মুলাটা আমাদের সকলকে জানতে হবে। আমরা এখানে বি পয়েন্টটাকে আমরা চিন্তা করতেছি 2 হিসাবে, আর সি পয়েন্টটাকে আমি চিন্তা করতেছি 3 হিসাবে, কারণ ফার্স্ট পয়েন্ট এ কে 1 ধরেছি। তাহলে P2 T2 P3 T3। এখন আমাদের যে এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি সেকশনের জন্য এবং এটা হচ্ছে আমার সি সেকশনের জন্য। এখন বি সেকশনে পি মান এখানে আমার কত আসতেছে, পি মান আমি কত পেয়েছি 6। আচ্ছা, টি মান কত পাচ্ছি আমি, টি মান হচ্ছে 20 ডিগ্রি, তাহলে কত 293 টু দি পাওয়ার হচ্ছে, যেহেতু আমার অক্সিজেন গ্যাস, গামার মান হচ্ছে 1.4। আচ্ছা, এখন আমরা মূলত যেটা দেখব যে সি বিন্দুতে আমার টেম্পারেচারটা কত হবে। তো সি বিন্দুতে টেম্পারেচারের ক্ষেত্রে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেহেতু বিসি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং বি বিন্দুতে যে টেম্পারেচার ছিল সেখান থেকে পরিবর্তিত হয়ে সি বিন্দুতে নতুন টেম্পারেচার হবে। তা আমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করতেছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া P2 T2 গামা বাই 1 মাইনাস গামা, P3 T3 গামা বাই 1 মাইনাস গামা। এখন বিষয়টা হচ্ছে যে পি বিন্দুতে আমার এখানে বি বিন্দুতে আমার P2 এর মান হচ্ছে আমার 6, T2 এর মান হচ্ছে এখানে 20 ডিগ্রি সেলসিয়াস, তো সেটাকে আমি 293 লিখেছি, এবং P3 মানটা হচ্ছে আমার 3 অ্যাটমোস্ফিয়ার। তো সেখান থেকে আমি এটা বসানোর পরে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন যে আমরা এখানে কিন্তু পাওয়ার আছে, সেখান থেকে আমার টির মানটা বের করতে হবে। এখান থেকে যদি আমরা T2 টির মানটা দেখি, মানে এটা আসছে T3, অর্থাৎ আমার যে সি বিন্দুতে আমার এখানে টির মানটা। এখন গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, তো সাধারণত যখন পাওয়ার থাকে আমরা দুই পাশে লন নিব। দুই পাশে যদি আমরা লন নিই, তাহলে লন যখন নিব, এই যে উপরে যে পাওয়ারটা থাকবে সেটা কিন্তু আমার নিচে পাশে চলে আসতেছে, এবং দুই পাশে এটাকে যদি লন এই পাশে অ্যান্সার দিই তাহলে -19.18 আসবে। আমি দুই পাশ থেকে মাইনাসটা অমিট করে দিচ্ছি। তো দুই পাশ থেকে মাইনাসটা অমিট করে দিলে আমার কিন্তু মান আসতেছে এরকম, আমার লন P3 মান আসতেছে 5.48। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে টির মানটা, এখানে টি পরে পাওয়ার আছে, সেটার জন্য আমি দুই পাশে লন নিয়েছি, লন নিলে পাওয়ারটা আগে চলে আসে। এটাকে যদি আমরা মডিফাই করি, এটা আসে, এই লন এপাশে যদি চলে আসে তাহলে হচ্ছে আমার এখানে কি দাঁড়াচ্ছে যে T3 মান হবে e⁴ 5.48 বা T3 মান আসবে 284, এটা হচ্ছে কেলভিন। অর্থাৎ আমার সি বিন্দুতে তাপমাত্রার মান হচ্ছে 239.84 বা -33.15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সি বিন্দুতে আমার তাপমাত্রা কিন্তু 0 থেকে। এখন আমরা সি বিন্দুতে ভি মান বের করব, যেখানে আসলে মূলত বিসি হচ্ছে একটু রুদ্ধতাপীয় প্রক্রিয়া,
তো আমরা বি বিন্দুর জন্য আমরা যদি এখানে গামা মাইনাস ওয়ান নিয়েছি, বি বিন্দুর জন্য T2V2 এবং সি বিন্দুর জন্য T3V3। তো এখানে আমার V2 এর মানটা আসছে মূলত 8 8 এখানে গামা যেহেতু অক্সিজেন তাহলে হচ্ছে 1.4 মাইনাস 1 মানে হচ্ছে 0.44। এবং যদি আমি T3 চিন্তা করি, যেটা আমি এখন এই মুহূর্তে একটু ক্যালকুলেশন করে পেয়েছি, অর্থাৎ 239.8, এবং V3টা আমাকে বের করতে হবে, যেটা হচ্ছে সি বিন্দুতে ভির মান। এটা যদি আমি 0.44 লিখি, তো যদি আমি অক্সিজেন না হয় অন্য অন্য মৌল হতো, তখন কিন্তু আমার গামার মান চেঞ্জ হতো আর কি। তো আমি যদি একটু ক্যালকুলেটরে এটা সলভ করি, ভি মান এটা আসছে, সেখান থেকে যদি আমি সেম প্রসেসে যদি আমি লন ভি নিই, সেটা আসতেছে আমার লন সলভ করি, এই ভির মান আমি পাবো এখানে, ভির মানটা হচ্ছে 12.60, অর্থাৎ ভির মান হচ্ছে 12.60। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি এখানে সি বিন্দুতে আয়তন বের করতে চাই, আমার কিন্তু এখান থেকে আমি যদি অঙ্কটা টোটালি সলভ করি, যখন ভি টু দি পাওয়ার 0.44 আসবে, এই পর্যন্ত আসার পরে মানগুলো বসানোর পরে আমি এটা আসবে, তখন যদি এটাকে মডিফাই করার জন্য দুই পাশে লন নিই, মাল্টিপ্লিকেশন বা হচ্ছে ডিভাইড করি, করার পরে ভির মান কিন্তু আলটিমেটলি 12.60 এখানে আমার লিটার আসতেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা সি বিন্দুতে ভি মানটা বের করতে পারি। এখন যদি আমরা পরের কোশ্চেনটা দেখি, এখন আমরা যে অক্সিজেন গ্যাস, তার জন্য আমরা সিপি এবং সিবি বের করব। আমরা জানি যে অক্সিজেন দ্বিপারমাণবিক গ্যাস, গামার মান হচ্ছে 1.44 বা 1.4, অর্থাৎ দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আমরা জানি গামা হচ্ছে 1.4, যেহেতু এটা দ্বিপারমাণবিক। যদি এটা তোমার বহু পারমাণবিক হতো 1.33 হতো, এবং এক পারমাণবিক হলে 1.67 হতো। ঠিক আছে, এক পারমাণবিক। তো এখন বিষয়টা হচ্ছে, যদি আমরা এখানে ধরি যে আমরা জানি যে সিপি বাই সিভি ইকুয়াল টু গামা, দিস ইজ এ কনস্ট্যান্ট, যেটা রুদ্রতাপীয় প্রক্রিয়ায় গামা বলতে বোঝায় যে সমস্ত প্রক্রিয়ার তুলনায় রুদ্রতাপীয় প্রক্রিয়ার ঢাল কত গুণ খাড়া, সেক্ষেত্রে আমরা গামাটা ইউজ করি, সিপি বাই সিভি ইকুয়াল টু গামা। এবং আমরা জানি যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু হচ্ছে আর, দিস ইজ এ কনস্ট্যান্ট। তো এখন আমরা যদি এটাকে ইকুয়েশন লিখি যে সিপি ইকুয়াল টু গামা সিভি, তো আমরা যদি এটাকে 1 নং ধরি এবং এটাকে 2 নাম্বার ধরি, তো যদি আমি মানটা এখানে পুট করে দিই, তাহলে হচ্ছে গামা সিভি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এখান থেকে যদি সিভি কমন নিই, গামা মাইনাস 1 ইকুয়াল টু আর, তো এখান থেকে সিভি ইকুয়াল টু হচ্ছে আর বাই গামা মাইনাস 1। তো এখন যদি আমরা এটাকে সাইজ করার পর এটা আসছে, এখানে গামার মান হচ্ছে 1.44, যেহেতু অক্সিজেন ইউজ করেছে, আর এর মান হচ্ছে 8.31 ভাগ 1.44 মাইনাস 1। সো ফ্রম দ্যাট 21 ভাগ 0.44 এটা আসছে। এখন এটা আসছে 18.88। এখন যদি আমি এখানে সিপিটা বলি, তো সিপির মানটা এখানে বের করতে গেলে আমি 1 নং এটা বসাই দিব, তাহলে এখন হচ্ছে সিপি ইকুয়াল টু কত হবে, গামা ইনটু সিবি। তাহলে এটা গুণ হচ্ছে গামা হচ্ছে 1.4, এটা আসছে 26, তাহলে এখান থেকে আমার সিপি কত আসছে 26.44। এখান থেকে আমি অক্সিজেনের জন্য সিপি এবং সিপি বের করতেছি। আচ্ছা দর্শক, বিষয়টা হচ্ছে যে আমরা নেক্সট যে অঙ্কগুলো দেখব, সেখানে কিন্তু প্রত্যেকবার আমি গামার মানটা যেখানে আমার এই টার্মটা আসবে যে 1.44 মাইনাস 1, আমি ডিরেক্ট 0.44 ধরে ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, আমাদের হিসেবে সুবিধার্থে, কারণ আমাদের এই একটা অঙ্ক থেকে আমরা একাধিক অঙ্ক ইন্টারকানেক্টেড করছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে অক্সিজেনের জন্য সিপি এবং সিপিটা বের করতে পারতেছি। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। এখন আমরা এই কর্ণন চক্রের আমরা কর্মদক্ষতা বের করব, যেখানে আমাদের সমস্ত প্রক্রিয়া থেকে আমরা একটা T1 পেয়েছি, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে আমরা যখন সমস্যা থেকে রুদ্ধতাপীয় ট্রান্সফার হয়েছে, তখন আমরা আরেকটা টেম্পারেচার পেয়েছি। তো আমরা কর্ণচক্রে এখানে এরকম ভাবে দেখব যে T1টা হচ্ছে উচ্চ তাপমাত্রা বা উৎস, এবং T2 যেটা তাপমাত্রা কম, সেটা হচ্ছে আমাদের নিম্ন তাপমাত্রা বা তাপ আধার। তাপ উৎস হচ্ছে T1 এবং তাপ আধার হচ্ছে T2। সেখান থেকে যদি আমরা এভাবে চিন্তা করি, এটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস T2 বাই T1। তো এখানে আমরা যে T2 আমরা কত জানি, 239, এখান থেকে আমাদের T2 এর মান আসছিল 239.46 হোয়াটএভার। তো আর আমাদের T1 আসছে, আমরা যেহেতু আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 293। তো আমরা যদি এটা সলভ করি,
এবং ওই কর্মদক্ষতা আমাদের কিন্তু সবসময় পার্সেন্টে বের করতে হবে। তো এখান থেকে যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু আমাদের 18%, 18.7%। আমরা জানি যে কর্মচক্র যদি পজিটিভ ওয়েতে আগায় তাহলে তার কর্মদক্ষতা থাকে, এবং যদি এটাকে কর্মচক্রকে আমরা নেগেটিভ ওয়েতে নিয়ে যাই তাহলে কিন্তু সেটার আমরা কি থাকে, আমার কার্যকৃত সহগ পাই, বা যেটাকে আমরা বলি রেফ্রিজারেটর। তো আমরা কর্মচক্র যদি রিভার্স সাইকেলে যায় তখন সেই রেফ্রিজারেটরের মতো আচরণ করে, তখন সেটা হচ্ছে আমার থেকে কার্যকৃত সহগ। তো কার্যকৃত সহগকে যদি আমরা বের করতে চাই, আমরা যদি কার্যকৃত সহগ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, এটাকে আমরা কি কে দিই, কে হচ্ছে আমাদের নিম্ন অর্থাৎ তাপ আধারের তাপমাত্রা বা তাপ। তো যদি আমরা তাপমাত্রা দিয়ে রিপ্রেজেন্ট করি তো হচ্ছে আমাদের এখানে হচ্ছে T2, এবং এটা হচ্ছে যদি আমরা নিচে লিখি তাহলে হচ্ছে T1 মাইনাস T2। তো এখন যদি আমরা এভাবে দেখি, যদি আমি তাপমাত্রা পার্সপেক্টিভে দেখি তাহলে T2 এর মান হচ্ছে আমার 239 পয়েন্ট হচ্ছে 46, এবং যদি T1 ধরে হচ্ছে 293 মাইনাস 239.46। এখান থেকে দেখি এটার মান আসতেছে আমাদের কার্যকৃত সহগ আসছে 4.47। এখান থেকে আমরা মূলত আমরা এই কোশ্চেনগুলো বের করতে পারি যে এই কর্মচক্রের যদি আমরা কর্মদক্ষতা বলে তাহলে কিভাবে বের করব, আর যদি কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বলে অর্থাৎ যদি কর্ণচক্র রিভার্স হয়, কোশ্চেন এরকম আসতে পারে যে কর্ণচক্র যদি রিভার্স হয়েতে আগায় তাহলে সেক্ষেত্রে আমার কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বা কর্মদক্ষতা কত হবে, বা অনেকটা তখন যদি কর্ণচক্রটাকে রেফ্রিজারেটর হিসেবে ইউজ করি তাহলে আমার কি কে এর মান কত আসবে। তো আমরা তখন মূলত এখানে কর্মদক্ষতা একটা প্রশ্ন আসে 100% হবে কিনা। তো আমরা যদি এই কেসের কথাই চিন্তা করি যে আমাকে যদি ইটার মানটা 100 হতে হয় অর্থাৎ 100% হতে হয়, তাহলে এখানে কিন্তু আমার এই ভ্যালুটাকে কত হতে হয়, T2 বাই T1 টাকে কি হতে হয়, 0 হতে হয়। এখন এটা 0 দুই ভাবে হওয়া সম্ভব, সেটা হচ্ছে আমার হয় T2 অর্থাৎ এটা কি তাপ আধার, অর্থাৎ যেটা এটা হচ্ছে তাপ গ্রাহক, T2 কি তাপ গ্রাহকের তাপমাত্রা, আর এই T1 টা কি উৎসের তাপমাত্রা। ঠিক আছে, তাহলে আমাদের T2 হচ্ছে গ্রাহকের তাপমাত্রা এবং T1 টা হচ্ছে উৎসের তাপমাত্রা। তো আমার যদি এখন এই T2 এর মানটাকে আমরা যদি 0 ধরি, অর্থাৎ গ্রাহকের তাপমাত্রা যদি আমার 0 হয় তাহলে কিন্তু এটা ইকুয়েশনটা জাস্টিফাইড। অর্থাৎ গ্রাহকের তাপমাত্রা যদি 0 হয় বা অথবা যদি উৎসের তাপমাত্রা ইনফিনিটি হয়, তো সামথিং বাই ইনফিনিটি অবশ্যই 0 হবে। সুতরাং তখন কিন্তু আমার এটাটা কি হবে, 100% হবে। তো যদি কখনো প্রশ্ন আসে যে যে কোনো টেম্পারেচার ভেরিয়েশনে, যেখানে এখানে আমরা T1 T2 আমরা এখানে কোশ্চেন অনুযায়ী পেয়েছি, যদি অন্য ভেরিয়েশনে আসে আমরা কিন্তু এই কনসেপ্টটুকু বলতে পারি যদি আমার গ্রাহকের তাপমাত্রা 0 এবং উৎসের তাপমাত্রা ইনফিনিটি হয় তখনই কি কর্মদক্ষতা 100% হওয়া সম্ভব। ঠিক আছে, এখন আসি নেক্সট একটা কোশ্চেন যে আমরা এখানে কিন্তু প্রথমে দেখেছিলাম যে 2000 জুল তাপ কিন্তু এখানে শোষিত হয়েছে, তাহলে এখানে যদি শোষিত হয় তাহলে অবশ্যই বর্জিত তাপ থাকবে, তাই না। বর্জিত তাপটা কোথায়, এখানে আমাদের এখানে বর্জিত তাপটা কত হবে। ঠিক আছে, আমরা যদি এখন এখানে বের করি যে আমাদের বর্জিত তাপটা কত, ঠিক আছে, আমরা এখন বের করব বর্জিত তাপ, বর্জিত তাপের মানটা অর্থাৎ Q2 টা কত। এখন আমরা হচ্ছে জানি যে এটা কর্ণচক্র, এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ প্রত্যাবর্তী এরকম যে আমার সবসময় তাপ এবং তাপমাত্রা অনুপাতটা কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে, অর্থাৎ একই অনুপাতে এগুলো পরিবর্তিত হবে, অনুপাত সবসময় সেম থাকবে। তাহলে আমরা যদি ফর্মুলাটা লিখি যে Q1 বাই T1 ইকুয়াল টু Q2 বাই T2, দিস ইজ দ্য প্রিরিকোয়েস্ট, অর্থাৎ কন্ডিশন হচ্ছে অবশ্যই এটা প্রাথমিক শর্ত প্রত্যাবর্তী প্রক্রিয়ায় যে Q1 বাই T1 ইকুয়াল টু Q2 বাই T2 হবে। তা Q1 এখানে আমি যদি দেখি, Q1 এখানে আমার এখানে আছে 2000, যেটা হচ্ছে শোষিত হয়েছে বা উৎস তাপ। এখানে যে T1 আমি যদি বলি, T1 টা হচ্ছে আমার 293, এবং যদি আমি T2 টা দেখি, T2 হচ্ছে আমার 239.40, আর Q2 এখানে আমার কত আসছে, Q2 টা জাস্ট আমাকে বের করতে হবে। আমি যদি বের করি 1634.53, তো এখানে এটা আমার জুল। আমরা আলটিমেটলি কি শিখলাম যে আমার একটা সার্কেলের জন্য এফিসিয়েন্সি কত হবে, এফিসিয়েন্সি পরে শিখলাম যে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কত আসতে পারে। সেখান থেকে আমি একটা কোশ্চেন আসলে যে কর্মদক্ষতা 100% হওয়া সম্ভব কিনা। তো পার্টিকুলারলি আমি এইখানে আমার যে গৃহীত তাপ হচ্ছে আমার এখানে ছিল যে 2000 জুল, আমি কিন্তু এখান থেকে বর্জ্য তাপের মানটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, তো এখন আমরা একটা সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা দেখবো আর কি, সেটা হচ্ছে যে আমার যেটা কর্মদক্ষতা রিলেটেড। ঠিক আছে,
তো আমরা এখন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখব যে গ্রাহকের তাপমাত্রা কি পরিবর্তন করলে দক্ষতা দ্বিগুণ হবে। এখানে একটা বিষয় ফাঁকা রেখেছি যে দক্ষতা দ্বিগুণ হতে পারে, দক্ষতা 3 গুণ হতে পারে, কিন্তু মূলত আমরা এখানে এই বিষয়টাকে অ্যানালাইসিস করব। তো তার জন্য আমরা যে বেসিকটা দেখেছি এটা ইকুয়াল টু 1 - T2/T1 এর সাথে 100% আছে। তো আমরা জাস্ট এটাকে বাদ দিয়ে আমরা চিন্তা করি যে আমরা যদি চিন্তা করি এটার সাথে T2/T1 এর কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, পার্টিকুলারলি এখানে কিন্তু মাইনাস আছে। তো আমরা যদি বলতে পারি যে T1 কে যদি আমি বাড়াই, তো T1 এর সাথে এর কি ব্যস্তান্ত্রিক সম্পর্ক, আবার মাইনাস আছে এবং সেটা তাহলে সমানুপাতিক হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু কেবল এফিসিয়েন্সি বাড়তেছে। তাহলে দক্ষতা বাড়ানোর জন্য উৎসের কি বাড়াতে হবে, উৎসের বাড়াবো, কি বাড়াবো, আমি এখানে কি T1 টা বাড়াতে হবে। এখন যদি আমি এখানে T2 টা বাড়াই, T2 এর সাথে আমার এর কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, কিন্তু আমার মাইনাস আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, আমার এখানে কিন্তু এফিসিয়েন্সি কমে যাচ্ছে। তাহলে আমার অবশ্যই কি করতে হবে, যদি আমি চাই, যদি আমি দক্ষতা বাড়াতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, গ্রাহকের টেম্পারেচারটা কি করতে হবে, কমাতে হবে। তাহলে আমি দক্ষতা বিভিন্নভাবে বৃদ্ধি করতে পারি, কিভাবে, হয় উৎসের তাপমাত্রা বাড়াবো অথবা কি গ্রাহকের তাপমাত্রা কমাবো। এখন বলছে আমাদের কোশ্চেন স্পেসিফিক্যালি বলছে গ্রাহকের তাপমাত্রা কি পরিবর্তন, তাহলে আমাকে কি করতে হবে, গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে। তাহলে আমাকে কি এই T2 টা কি করতে হবে, কমাতে হবে, ঠিক আছে, গ্রাহক কোনটা, T2, এটাকে কমাতে হবে। কি ঠিক কেমন ভাবে, যদি গ্রাহকের না বলে আমাকে বলতো যে উৎসের কি করতে হবে, তাহলে কি করতে হবে, এখানে T1 এর সাথে কি করতে হবে, সেটা বাড়াতে হবে, ঠিক আছে। তা আমাদেরকে এই বিষয়টা লাগবে। তো আমরা যদি কোশ্চেনটা সলভ করি, আমরা যদি একটু দেখি, তো আমরা এখানে বললাম যে দক্ষতা আমাদের গ্রাহকের তাপমাত্রা কি পরিবর্তন করলে দক্ষতা দ্বিগুণ হবে। তো আমাদের আগে দক্ষতা এটা ছিল, ভালো কথা, এ পর্যন্ত আমরা রাখতেছি। পরে আমাদের কত হচ্ছে, 2 ইটা, 2 ইটা হচ্ছে। তো এখানে 2 ইটা যদি হয়, তাহলে আমাদের এখানে কত হচ্ছে, 1 - T2 বাই, এখানে কি, এখান থেকে কিছু পরিমাণ কমাতে হবে, কমালে এটা ডাবল হয়ে যাবে। আমরা অলরেডি কেন ডাবল হবে বা কেন করবো আমরা অলরেডি দেখেছি। তাহলে যদি আমি এটাকে লিখেই হবে যে 1 - T2/T1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল x/T1, এরকম লেখা যায় কিনা। তারপর হচ্ছে এখানে 2 ইটা। এখন যদি আমি একটু খেয়াল করি যে 1 - T2/T1, এটা কিন্তু ফার্স্ট ইটা, এটা কিন্তু এইটা, এখান থেকে আমরা কি আসতেছে, 2 ইটা ইকুয়াল টু ইটা প্লাস x/T1, এখান থেকে যদি নিয়ে আসি তাহলে এই যোগ করি আমরা, তাহলে ইটা ইকুয়াল টু কত আসতেছে, x/T1। অলরেডি কিন্তু আমরা দেখেছি যে ইটার মান হচ্ছে আমরা 0.18 ইকুয়াল টু x/T1। এখান থেকে T1 ইকুয়াল টু হচ্ছে, তাহলে এখান থেকে আমাদের কি মান বের করতে হবে, যে আমাদের গ্রাহকের তাপমাত্রা কি পরিবর্তন, গ্রাহকের তাপমাত্রা কতটুকু কমাবো। আমি কিন্তু এখানে ধরেছি যে গ্রাহকের তাপমাত্রা x পরিমাণ কমাবো, তাহলে আমার x এর মান কত আসতেছে, T1 গুণ 0.18, ঠিক আছে। তো এখানে T1 এর মান কত, আমার 293 গুণ 0.18, তাহলে হচ্ছে 52.74, 52.74 কেলভিন। তাহলে গ্রাহকের তাপমাত্রা এতটুকু কমালে আমার কি দক্ষতা দ্বিগুণ হবে। তো এই কোশ্চেনটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে বা আমাদের বোর্ড বইয়ের অনুশীলনীতেও, মানে আমাদের শাহজাহান তপন স্যার, ইসাক স্যারের বইতেও আছে। সেখানে কিন্তু এই অঙ্কটা খুব জটিলভাবে করা আছে, বা আমরা এখানে কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছি। জাস্ট আমাদের বেসিকটাই জানতে হবে, ঠিক আছে। বিসি প্রক্রিয়া বি থেকে সি তে আমরা রুদ্রতা প্রক্রিয়া কাজ বের করছি। বি তে হচ্ছে আমার টেম্পারেচার আমরা ধরেছি T2 এবং সি তে হচ্ছে T3। তো এখন আমরা এই সূত্রের জন্য বি তে হচ্ছে T2 এবং সি তে হচ্ছে T3, এবং এই রুদ্রতা প্রক্রিয়া বিসির ক্ষেত্রে এটা করা হচ্ছে। তো আমাদের সি বিন্দুতে আমাদের টেম্পারেচার মান হচ্ছে আমরা পাইছি হচ্ছে 239.46 এবং গামার মান পেয়েছি আমরা 1.44 -1। যদি আমরা এটা সলভ করি, সলভ করলে আমাদের এটা আসবে হচ্ছে যে 20.22 জুল। তো আমরা এখানে কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজটা কিন্তু বের করে ফেললাম, ঠিক আছে। তা আমরা এই যে মূলত টোটাল যে কাজের বিষয়টা বললাম, এখন বিষয়টা হচ্ছে আমাদের যদি আমরা এভাবে চিন্তা করি যে আমাদের এ থেকে বি তে যখন আসছি তখন আমরা কৃতকাজ অলরেডি বের করছি, এবং বি থেকে যখন সি তে আসছি তখন কিন্তু আমরা কৃতকাজ বের করেছি। তাহলে যদি আমি বলি যে এ বি সি পথে টোটাল কাজ, আচ্ছা, তাহলে যদি আমি এবিসি পথে চিন্তা করি, তাহলে আমার মোট কাজ কত হচ্ছে, সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ। তো সমষ্ণ প্রক্রিয়ার কাজ ছিল আমাদের, আমরা সমষ্ণটা অলরেডি করেছি, এটা আপনারা দেখে নেবেন, কাছাকাছি আমার যতদূর মনে আছে 3570 বা 3560 এরকম।
এবং আমরা অলরেডি ফর্মুলা দিয়ে করেছি এনআরটি লন v2/v1 এবং এর উদ্দীপকের কাজ বের করলাম। তাহলে টোটাল আমি কাজ কিন্তু পেয়ে যাচ্ছি এবিসি পথে, অর্থাৎ এটা হচ্ছে আমার এবি পথে এবং এটা হচ্ছে বিসি পথে। এখন আমি দেখেন এই কোশ্চেনটা এখন যেটা বলবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেকবার বোর্ডে আসছে। যদি এ থেকে আমি সি তে ডিরেক্ট আসি, অর্থাৎ এই যে আমি একটা চিহ্ন দিয়ে দিয়েছি, তাহলে আমার কৃত কাজটা কত বের করবো। তো আমাদের একটু বেসিকটা জানা দরকার আগে। যদি এটা যদি পি বনাম ভি লেখচিত্র হয় এবং কোনো লাইন যদি ইনক্লাইন্ড হয়, অর্থাৎ এটা ধরি সেই এটা যদি সি হয়, তাহলে আমাদের নিয়ম হচ্ছে এটাকে আমি ভি পর্যন্ত টানবো। টানার পরে যে আমার যে মেজারমেন্ট আসবে, অর্থাৎ এর যে এরিয়াটা হবে পি বনাম ভি লেখচিত্রের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাকে কি নির্দেশ করে, কৃতকাজ নির্দেশ করে। ঠিক আছে, অর্থাৎ আমার এখানে আমার যে টোটাল যে ট্রাপিজিয়াম তার এরিয়াটাই কি আমার কৃতকাজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যাজাম্পশন যে পি বনাম ভি লেখচিত্রের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কৃতকাজ নির্দেশ করে। তাহলে আমি যদি এটা চিন্তা করি, তাহলে আমার এ পয়েন্টে এখানে আমার এই ট্রাপিজিয়ামের এখানে যদি আমি এটা চিন্তা করি, এই যে অনেকটা এরকম, যে আমি অলরেডি এখানে এটাকে নিচে পর্যন্ত নিয়ে আসলাম, এই যে অনেকটা ছবিতে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তাহলে আমার এইটুকুর মান কত আসতেছে 12 এবং এইটুকুর মান অলরেডি আমার কত আসছে 6। ঠিক আছে, পিটুর মান আমরা অলরেডি বের করছি 6। আর এইটুক তাহলে কত আসতেছে, এইটুক আসতেছে আমরা এখানে v3 এর মান আমরা কত বের করছিলাম। তো আমরা এই যে গ্রাফে দেখতেছি, যে গ্রাফ থেকে আমরা অলরেডি বের করছিলাম যে আমাদের এই v3 এর মান, অর্থাৎ আমরা যদি এখানে v3 বলতেছি, আমি আবার বলতেছি, আমি কিন্তু এখানে ইনিশিয়ালি আমার এইখান থেকে সি পর্যন্ত যাচ্ছি। তো এটাকে যদি আমি বরাবর নিচের টানে মিলাই দিই, তাহলে আমার এই যে এইটুকুর মান, এইটুকু আসলে আমার কত 3। তাহলে এইটুকু এখানে এটা কত আসতেছে 3, এইটুকু আসতেছে 3। এবং আমি যদি এটাকে এই যে ইনিশিয়ালি এটা কত ছিল 12, তাহলে এই পাশে ছিল 12, এই পাশে হচ্ছে 3। এই যে লুক এট দ্য ফ্যাক্ট এরিয়া, তাহলে এইটুকু হচ্ছে আমার কত 3, এইটুকু হচ্ছে 12। আর এইখানে v3 এর মান আমার আসছিল 12, অর্থাৎ এটা ছিল 12 এবং v1 আসছিল 4। তাহলে আমার টোটাল যদি আমি করি, বিয়োগ করি, তাহলে আমার এইটুকু আসতেছে 8 এবং আমার এই দৈর্ঘ্য আসতেছে এই পাশে ছোটটা 3 এবং এই পাশে আসতেছে 12। তো আমি যদি ট্রাপিজিয়াম এরিয়া করি, দিলে হাফ ইনটু হচ্ছে সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু কত এখানে 12 প্লাস 3 ইনটু কত লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কত 12 মাইনাস 4, এটা হচ্ছে ভলিউম v3 মাইনাস v1, সো মাল্টিপ্লিকেশন অফ 8। সো ফ্রম দ্যাট আমি এটা পাচ্ছি কত 15 এবং এটা পাচ্ছি আমি 4, তো 4 15 কত 60। তাহলে অলমোস্ট আমি এখানে কিন্তু কিছু বিষয় আছে। বিষয়টা কি, সেটা হচ্ছে আমার এই এটিএমটা কিন্তু আমি আবার বলি এটা কিন্তু 60 আসছে, কিন্তু এইখানে এই যে 12 প্লাস 3 এটার সাথে আমার 10 টু দি পাওয়ার 5 গুণ হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, 10 টু দি পাওয়ার 5। এবং এই যে 8 কিন্তু লিটারে থাকার কারণে কি হচ্ছে মিটার কিউব, অর্থাৎ 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার কত -3। তাহলে আলটিমেটলি এখানে কত গুণ হবে 10 টু দি পাওয়ার স্কয়ার। তাহলে এখানে আমার কত যাচ্ছে 6000। তাহলে এখানে কত হচ্ছে 6000। আর আমরা কিন্তু সলভ করে 5500 পেয়েছিলাম, 5592। সুতরাং আমি যখন ডিরেক্ট করতেছি এসি, তখন আমি কত পাচ্ছি 6000। আর যখন আমি কি করলাম এবি প্লাস বিসি তে গেলাম, আমার কিন্তু কি আসতেছে 5592 আসতেছে। আমি এখানে আরেকটু কথা বলি যে এখানে বিষয়টা বোঝার আছে যে আমি কিন্তু এটা এটিএম থেকে যখন প্যাসকেলে করছি 10 টু দি পাওয়ার 5 দিয়েছি এবং যখন লিটার থেকে মিটার কিউব করছি 10 টু দি পাওয়ার -3 দিয়েছি, দিলে কিন্তু সেই স্কয়ার আসতেছে। এইখানে একটু বোঝার আছে, দেন হচ্ছে 6000 আসছে। সো এই ধরনের এই যে আমি ইনক্লাইন থাকলে কিভাবে এরিয়া বের করতে হয়, এটা দিয়ে কিন্তু অসংখ্যবার বোর্ডে আসছে। আমি প্রথমেই বলেছি আমার উদ্দেশ্য ছিল যে আমি একটা কোশ্চেনের ভিতরে সবগুলো ইনক্লুড করব, যাতে আপনারা সবগুলো কনসেপ্ট একবারে বুঝতে পারেন, আপনার জন্য প্রত্যেকটা জিনিস একত্রিত করতে পারেন, যে কোনো কোশ্চেন বানাই দিক না কেন আজকের ক্লাসটা করার মধ্যে আপনারা বুঝতে পারেন। তো মূলত এখানে হচ্ছে আমরা এবি থেকে বিসি তে গেলাম, আবার ডিরেক্ট হচ্ছে এসি তে গেলাম। এইভাবে আমরা কি দুইটা ভিন্ন ভিন্ন পথে, এটা হচ্ছে সোজা ডিরেক্ট এসি পথে, এসি পথে গেলে আমার কৃত কাজের ফর্মুলা কিন্তু এইটা। ঠিক আছে, এটা এরকম অসংখ্য কোশ্চেন আছে দেখবেন, তো অলমোস্ট সিমিলার। তো আমরা যদি তারপর এখন কোশ্চেনটা দেখব। ধন্যবাদ সবাইকে। এখন আমরা এনট্রপি সম্পর্কিত কিছু কোশ্চেন দেখব, যে এখানে এই যে সার্কেলটা এইখানে এবি পথে আমার এনট্রপি কত। এনট্রপি আমরা কি জানি dS = dQ/T, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। তো এখানে আমার এখানে তাপ শোষিত হয়েছে কত 2000 জুল। তো আমি যদি এখানে লিখি তাহলে এখানে কত হবে 2000, আর T1 কত আমার 293। যদি আমি 2000 কে 293 দিয়ে ভাগ দিই, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে 2000 ভাগ 293, এটা হচ্ছে 6.82। ঠিক আছে, এটা হচ্ছে জুল পার কেলভিন। এখন
আমরা যদি বিসি পথের কথা বলে আমরা কি জানি রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমার অবশ্যই আমার কি হবে, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমার ডিএস কত হবে, 0 হবে। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি যে ডিএস ইকুয়াল টু কত, ডিকিউ বাই টি। তাহলে আমার রুদ্র প্রক্রিয়ার কিউ এর মান যেহেতু 0, তাহলে অবশ্যই ডিএস ও কি হবে, 0 হবে। এখন সে সিডি পথে এখানে কি করেছিল, তাপ এখানে কি করেছিল, এখানে উৎস কর্তৃক শোষিত হয়েছিল, আর এই পাশে বর্জিত হবে। ঠিক আছে, তো এখন এখানে বর্জিত হওয়ার জন্য তাহলে কি, অবশ্যই এখানে মাইনাস আসবে, সিডি পথে এখানে মাইনাস কিউ, এটা কত হবে, কিউ টু হবে। তো এখানে আমার কিউ এর মান এটা কত আসছে, আমরা অলরেডি বের করে রাখছিলাম যে 1631, ইফ আই নট রং, সম্ভবত 1631, আমরা আগে ভিডিও দেখলে আমরা ক্লিয়ার হব। এবং এখানে টেম্পারেচার কত হচ্ছে, এখানে টেম্পারেচার হচ্ছে 239.46 সামথিং। 1631 ভাগ 239.46, তাহলে 6.81, এটা আসছে 6.81, এবং সেটা কিন্তু মাইনাস 6.81। তো আমরা যদি দেখি যে আমরা জানি যে একটা টোটাল চক্রে আমাদের এখানে যে বিসি এবং এখানে ডিএ আছে, সেম ভাবে এখানে বিসি পথে যেরকম ঠিক তেমন ভাবে আমরা বলতে পারি যে ডিএ পথে এনট্রপির পরিবর্তনটা কিন্তু 0। তাহলে আমরা যদি এখানে এবি পথে এনট্রপি হচ্ছে 6.82, তাহলে এবি পথে এনট্রপি হচ্ছে DS1 ধরি এবং এটা হচ্ছে DS2 ধরি, তাহলে DS2 দুটো যদি যোগ করি, একটা হচ্ছে 6.82, এটা প্লাস, আর এটা হচ্ছে মাইনাস 6.82, এবং টোটাল সামেশন কত আসতেছে, 0 আসতেছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে একটা টোটাল কার্নোট চক্রে এনট্রপির পরিবর্তন কিন্তু সবসময় 0 হবে। ঠিক ব্যাপারটা এবং কেন হবে, কারণ কার্নোট চক্র হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় সবসময় আমার কি আসতেছে, এনট্রপির পরিবর্তন 0 আসবে। ঠিক আছে, আমার কিন্তু ঠিক যে পরিমাণ পজিটিভ এনট্রপি এ থেকে বিতে পারবে, ঠিক সমপরিমাণ প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কর্ণচক্রে অবশ্যই সি থেকে ডিতে কি সমপরিমাণ আমার ঋণাত্মক মান আসবে, এবং সামেশন সবসময় দুটো সামেশন সবসময় 0 হবে, এবং এই রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তন 0 হচ্ছে। আচ্ছা, এখন আমরা অলরেডি শিখছি যে এখানে এবি যদি আমার এখানে প্রথম যে সমষ্ণ প্রসারণ হয়েছে সেখানে আমার এনট্রপি কত। এখন আমরা একটু ক্রিয়েটিভিটি চিন্তা করি যে এবিটা যদি সমচাপ প্রক্রিয়া হয় তাহলে আমার এনট্রপি কত হবে। আমরা অলরেডি কিন্তু সমষ্ণ প্রক্রিয়া থেকে আমরা কিছু একটু ব্যতিক্রমধর্মী শিখেছিলাম যে সমচাপ হলে কি হবে, সম আয়তন হলে আমার ভলিউম বা টেম্পারেচারে কি পরিবর্তন হচ্ছে। এখানে কিন্তু আমরা দেখতেছি এনট্রপির কি পরিবর্তন। তো আমরা অলরেডি জানি যে ডিকিউ ইকুয়াল টু কি, যে এনসিপি ডিটি। ঠিক আছে, ডিকিউ ইকুয়াল টু এনসিপি ডিটি। আর তাহলে ডিএস কত হবে, ডিকিউ বাই টি। তাহলে ডিকিউ এর জায়গায় এটা আমি বসাই দিলাম। আমরা জানি এস মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএস, অর্থাৎ ডিএস কে ইন্টিগ্রেশন করলে এস পাওয়া যাবে। এখন এস ইকুয়াল টু আমরা ডিএস ইকুয়াল টু অলরেডি এখানে বসিয়েছি, এবং এখানে আপার লিমিট হচ্ছে টি2 এবং লোয়ার লিমিট হচ্ছে টি1। সো আমরা ডিএস বা ডিটি বাই টি কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত আসতেছে, লন টি, আর লন টির আপার লিমিট কত, টি2, লোয়ার লিমিট টি1। তো আমি যেটা এখানে বসিয়েছি। এখন এটা সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া আমার কি থাকতেছে, পি থাকতেছে কনস্ট্যান্ট। তাহলে ফর্মুলা কি টি1 বাই টি2 ইকুয়াল টু v1 বাই v2। তো এখানে আমি টি2 বাই টি1 এর জায়গায় v2 বাই v1 দিয়ে আমরা চেঞ্জ করে দিয়েছি। আমরা এটা পরবর্তীকালে এখন আমরা অলরেডি এখানে কিন্তু আমরা সিপি বাই সিবি এই মানগুলো বের করেছিলাম আগের যে ভিডিওগুলো, সেখানে কিন্তু আমাদের সিপি মান আসছিল যে 26.44। আমি সেটা বসাই, এবং v2 আমি যদি দেখি যে এবি প্রক্রিয়া v2 এর মান এখানে কত আসতেছে, এখানে কিন্তু আমার v2 এর মান আসতেছে 8। ঠিক আছে, v2 এর মান আসতেছে 8, এবং v1 কত আসতেছে 4। আমি সেটা বসাচ্ছি। আমি যদি এটা ক্যালকুলেশন করি, এটার মান আসছে কিন্তু 36.65। তাহলে আমি কিন্তু একটু এইভাবে চিন্তা করলাম যে এবি প্রক্রিয়াটা যদি সমচাপ হতো তাহলে আমার এনট্রপির মানটা কত আসতো। ঠিক আছে, আমি এইভাবে এনট্রপি বের করতে পারি। ধন্যবাদ। আমরা অলরেডি দেখেছি যে সমচাপ প্রক্রিয়ায় আমরা কিভাবে এনট্রপি বের করতে পারি। যদি এই সেম প্রসেসটা অর্থাৎ এবি প্রসেসটাই যদি সম আয়তন হয় তাহলে আমার এখানে এনট্রপি পরিবর্তনটা কত হবে, তখন আমার ডিএসটা কত হবে। ঠিক আছে, তো আমি অলরেডি জানি যে ডিইউ ইকুয়াল টু কি, এনসিবি ডিটি। এখন আমরা জানি যে ডিকিউ ইকুয়াল টু কি, ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন এটা কিন্তু সম আয়তন মানে কি, ইনিশিয়াল ভলিউম এবং ফাইনাল ভলিউম কি সেম থাকতেছে, এবং সেম থাকলে কি হবে, সেম থাকে মানে কি আমার ডিভি কত হবে, 0 হবে। ডিভি 0 হওয়া মানে কি, আমার এই যে ডিডব্লিউ মানটা কি 0 হওয়া, অর্থাৎ কাজ 0 হবে। অর্থাৎ আমরা কারণ কি ডিডব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি, পি ডিভি। যেহেতু আমার ডিভি 0 তার মানে কি ডিডব্লিউ 0 হবে।
তাহলে কি তখন কি হচ্ছে dq ইকুয়াল টু du। এখন আমরা তাহলে dq ইকুয়াল টু আমরা কত বলতে পারি du। du ইকুয়াল টু কি ncv dt। আচ্ছা dq ইকুয়াল টু কি ncv dt। তাহলে এখান থেকে আমরা যদি বলতে আবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসতেছে dt/t হচ্ছে ln t হচ্ছে আপার লিমিট t2 লোয়ার লিমিট t1। এখন যেহেতু এটা কি প্রক্রিয়া সময়তনে আমার কি কনস্ট্যান্ট v কনস্ট্যান্ট, তাহলে আমার কোন ফর্মুলা আসবে গেলুসেকের ফর্মুলা t1/t2 = p1/p2। এখানে কিন্তু আমি p1 p2 বসিয়ে দিয়েছি, t2 আর t1 এর জায়গায় p2 আর p1 রিপ্লেস করে দিয়েছি। এখন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি সিপি ইউজ করেছি, কিন্তু এখন কিন্তু সেটা কি সিবি। আমি কিন্তু অলরেডি আগে কোশ্চেনগুলোতে সিপি বের করে রেখেছি, সেটা আমি ইউজ করলাম। এবং p2 মানে কি এই যে ab তে আসছে, এই b তে আমার চাপ কত, b তে আমার চাপ আসছিল 6 এবং p1 কত অর্থাৎ ইনিশিয়ালি চাপ ছিল 12। তো যদি আমি ক্যালকুলেশন করি এই ক্যালকুলেশনের মান আসবে -26.173। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এটা আমার সমস্যা প্রক্রিয়া সমায়তন প্রক্রিয়া এনট্রপির মান। তাহলে আমরা তিনটে জিনিস শিখলাম। একটা হচ্ছে আমার ইনিশিয়ালি যখন সমস্যা ছিল তখন কিভাবে বের করব, তখন আমরা এই প্রক্রিয়াটা যদি সমস্যা নয় সম আয়তন হয় তাহলে কিভাবে করব, আর অলরেডি শিখেছি আয়তন নয় যদি সমচাপ হয় তাহলে কিভাবে সলভ করব। তাহলে এই তিনটা ভাবে কিন্তু আমরা এই জিনিসটা বের করতে পারি। কিন্তু অবশ্যই আমাকে মনে রাখতে হবে তিন ক্ষেত্রে কিন্তু টি আর টি থাকবেন, তখন পি বা অন্য কিছুতে কনভার্ট করা সম্ভব। ঠিক আছে, আমরা এখন একটা অতি সহজ একটা বিষয় দেখবো যে দেখা গেল যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা T1। এখন যদি কোশ্চেন বলে এই T1 কে ফারেনহাইটে কনভার্ট করো, তাহলে আমাদের ফর্মুলা কি C/5 = F - 32/9। তাহলে C এখানে কত 20, এখানে যদি আমি চিন্তা করি F - 32/9, তাহলে এখানে কত আসতেছে 4 নং 36 প্লাস 32 = F। তাহলে এখান থেকে কত আসতেছে 68, তাহলে F এর মান আসতেছে 68 ডিগ্রি ফারেনহাইট। এখান থেকে অনেক সময় আসতে পারে যে সেলসিয়াসে দেওয়া আছে ওকে ফারেনহাইটে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো সেই তাপমাত্রা T1 থেকে T2 হলে অর্থাৎ এবি প্রসেস এই টোটাল কর্ণচক্র আমরা ইনিশিয়ালি একটা ধরলাম T1 টেম্পারেচার, আর এই কর্ণচক্রের দ্বিতীয় একটা টেম্পারেচার হচ্ছে T2। তো এই পরিবর্তনটা যে হলো এই পরিবর্তনটা সেলসিয়াসে আমরা জানি সেলসিয়াসে 1 ডিগ্রি পরিবর্তন মানে কেলভিনে 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন। তাহলে আমাদের তাপমাত্রা ইনিশিয়ালি কত ছিল 293, পরে সেটা হয়েছে 239। তাহলে আমাদের তাপমাত্রা পরিবর্তন হয়েছে 53.54 কেলভিন। আমরা জানি 1 ডিগ্রি কেলভিনের পরিবর্তন মানে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন, কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে ফারেনহাইট স্কেলে এই পরিবর্তনটা কত হবে। তো আমরা জানি যে সেলসিয়াসে 5 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন এটা হচ্ছে ফারেনহাইটের পরিবর্তনের সমান। তো সেলসিয়াসে 1 ফারেনহাইটের পরিবর্তন মানে কি ফারেনহাইটে 9/5 ফারেনহাইটের পরিবর্তন। এখন আমার কেলভিনে পরিবর্তন কত আসছে 53.54। তো সেটা আমি যদি সেলসিয়াসে চিন্তা করি তাহলে কত 53.54 সেলসিয়াসে এই পরিবর্তন মানে সেটা ফারেনহাইটে কত হবে 9/5 গুণ 53.54। তো যদি এটা সলভ করি সেটা হচ্ছে ফারেনহাইটে 96.37 ফারেনহাইটের পরিবর্তন। তো আমরা কিন্তু বিষয়টা এরকম দেখলাম যে ইনিশিয়াল টেম্পারেচার ছিল 293 এবং ফাইনাল ছিল 239। তো এরকম যদি দুইটা টেম্পারেচার রেঞ্জ দেওয়া থাকে সেক্ষেত্রে যে পরিবর্তনটা আমরা সেলসিয়াসে বা কেলভিনে বের করি সেটা কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু ঐকিক নিয়মে আমরা কি বের করতে পারি ফারেনহাইট স্কেলে এই পরিবর্তনটা কত হবে বের করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা দেখি যে 20 ডিগ্রি তাপমাত্রায় আমাদের এখানে চাপের মান হচ্ছে 12 atm। ঠিক আছে, তো এখন আমাদের যেটা বের করতে হবে ত্রৈধবিন্দুতে আমাদের চাপটা কত হবে। ত্রৈধবিন্দুতে চাপ হচ্ছে আমাদের টি কে ধরতেছি এবং এটা আমাদের মুখস্থ রাখতে হবে। টি কে হচ্ছে আমরা একটা পয়েন্ট যেখানে বরফ বাষ্প এবং পানি তিনটে একই অবস্থায় থাকে, সেটা হচ্ছে 273.16 কেলভিন। ঠিক আছে, 273.16 কেলভিন। তো আমাদের যদি ফর্মুলা দেখি যে T1/P1 অলরেডি আমরা গেলুসেকের ফর্মুলা জানি T2/P2। তো এখন এই T1টা হচ্ছে কত 293 যেহেতু 20 ডিগ্রি এবং যেটা হচ্ছে চাপ কত এখানে 12। তো দেন হচ্ছে আমার টি এর মান 273 বসালে আমার P2 এর মান চলে আসতেছে, আমরা এটা ক্যালকুলেশন করেছি, এটা হচ্ছে 11.187 atm। থ্যাংক ইউ। আমরা কোশ্চেনটা একটু দেখবো যে আমাদের একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফে T1 এবং বাষ্পের T2 প্রদর্শন করে। ঠিক আছে, আমি হলে লিখেছি কিন্তু মূলত হচ্ছে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার। নরমালি যদি সঠিক হতো তাহলে সেটা বরফ বিন্দু হওয়া উচিত ছিল 0 ডিগ্রি সেলসিয়াস এবং বাষ্প বিন্দু হওয়া উচিত ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেটা বরফে কত প্রদর্শন করতেছে 239। তো আমরা যদি এটা বলি যে 239 মাইনাস হচ্ছে 273, অর্থাৎ বরফে প্রদর্শন করতেছে -34 ডিগ্রি এবং বাষ্পের কত, এটা বাষ্প হচ্ছে 20 ডিগ্রি। অর্থাৎ আমরা T1 হচ্ছে 20 ডিগ্রি আমরা জানি, বাষ্পে প্রদর্শন করতেছে করা উচিত 100 কিন্তু করতেছে 20
এবং বড়টা করা উচিত কত, T2, অর্থাৎ বড়টা করা উচিত 0 ডিগ্রি, সেটা করতেছে যে -34 ডিগ্রি। তাহলে এরকম একটা ত্রুটিপূর্ণ বা নষ্ট থার্মোমিটার আমরা যদি এটা হচ্ছে যদি আমরা এখন একটা রুমের মধ্যে রাখি, রুমের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে থার্মোমিটারটি কত প্রদর্শন করবে। তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম যে x - x0। আমরা যদি ডিটেইলস চিন্তা করি, আমি যদি একটা বলি সেটা হচ্ছে যে ওই ভুল থার্মোমিটারটি কত প্রদর্শন করবে, আর x0 হচ্ছে বরফ অর্থাৎ নিম্ন স্থির বিন্দু বা বরফে রাখলে কত প্রদর্শন করবে। আমরা দেখলাম বরফে রাখলে -34 রাখতেছে, তাহলে আমি যদি x0 এর জায়গায় এটা বসাই দিই -34, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে প্লাস। এখন আমরা যদি এটা বাষ্পে কত প্রদর্শন করতেছে 20 ডিগ্রি, এখানে যদি বাষ্পের জায়গায় আমরা 20 রাখি, মাইনাস হচ্ছে বরফ, বরফ কত আবার হচ্ছে দেখতেছি -34, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। ঠিক আছে, আমরা সব ডিগ্রি সেলসিয়াসে বসাচ্ছি। এটা হচ্ছে সঠিক মানে এই যখন এটা সঠিক তাপমাত্রা কত, রুমের তাপমাত্রা কত 20 ডিগ্রি, এখানে আমি 20 বসাচ্ছি। এবং আমার সঠিক তাপমাত্রা এটা কত, এখানে বরফ বিন্দু কত 0, আমার বাষ্প বিন্দু কত এখানে 100, এবং এখানে এটা কত, এটা 0। তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমার আসতেছে তাহলে আমার এখানে আসতেছে যে x θ = -23, অর্থাৎ আমার রুমের টেম্পারেচার আসতেছে কিন্তু -23.2 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে আমি এইভাবে যদি ক্যালকুলেশন করি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই তাপমাত্রা কত আসছে -23.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমার যেটা অ্যাকচুয়ালি রুমের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার হয় এটা মান প্রদর্শন করেছে কিন্তু আমার কি 23.2 ডিগ্রি সেলসিয়াস মাইনাস। ঠিক আছে, তো আমরা আসলে এখানে অনেকগুলো অঙ্ক দেখার চেষ্টা করলাম। আমরা টোটাল একটা কনসেপ্টের ভিতরে যতগুলো তাপগতিবিদ্যার কোশ্চেন থাকা সম্ভব আমার মনে হয়েছে, আমি যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সবগুলো কিন্তু একই ফ্রেমে আনার চেষ্টা করেছি। এটা একটা ছোট্ট প্রয়াস সবার জন্য। আশা করি এগুলো দেখলে তাপগতিবিদ্যা সম্পর্কিত সকল এমসিকিউ হোক বা রিটেন হোক, আমরা একটা বেসিক ধারণা পাবো। তো ধন্যবাদ। আমরা আপাতত মূলত একটা কোশ্চেনের মাধ্যমে আসলে অনেকগুলো ভিডিও দেখানোর চেষ্টা করলাম, যেখানে আসলে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইন্টারকানেক্টেড। আমি চেষ্টা করেছি একটা থেকে একাধিক বানানোর, আর এবার পরবর্তীকালে আমাদের টপিক ভিত্তিক অনেক কনসেপ্ট ওয়াইজ অনেক হচ্ছে কোশ্চেন আসবে বা বিষয়গুলো আসবে। সো এই বিষয়ে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখবেন, আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই কিন্তু আমাদের টপিক ভিত্তিক যত প্রবলেম আছে অবশ্যই এগুলো আপনাদের আশা করি সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।